মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজকের বিজয়িনীতে আমরা শুনব এমনই নারীদের বাস্তব গল্প, যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে, হয়তো আপনাকেও বিশ্বাস করাবে, হ্যাঁ আমিও পারবো। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা। নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনী পর্বে রয়েছেন YM সুনিতা দাস, যিনি একাধারে বিজনেস ওম্যান, আবার রাজনীতিতেও তার হাতেখড়ি হয়েছে সম্প্রতি। আজ তারই সঙ্গে কথা বলবো আমরা বিজয়িনীদের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমাদের এই অনুষ্ঠানে। আজও সেই এক বিজয়িনীর গল্প আপনাদের সাথে ভাগ করে নেব। যিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তিনি সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলায় এসে তার পথ চলা শুরু করেছেন, তার ব্যবসার যাত্রা শুরু করেছেন, তার কেরিয়ার এখানেই গড়ে তুলেছেন। ঠিক কিভাবে তার পথ চলা শুরু হয়েছিল, কি লড়াইয়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, সেই সব গল্প আজ শোনাবো আপনাদের। সুনিতাদি, ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। সুনিতাদি, আপনার আজ থেকে 40 বছর আগে আপনার বিয়ে হয়ে এই বাংলায় আসা, তারপর বাংলার সংস্কৃতির সঙ্গে আপনি নিজেকে মানিয়ে নিয়েছেন। আপনি অন্ধ্রপ্রদেশের মেয়ে, তারপর বাংলা সংস্কৃতি শিখেছেন, এখানকার রান্নাবান্না শিখেছেন, খাবার তৈরি শিখেছেন, তারপর সেটাকে আপনার ব্যবসার কাজে লাগিয়েছেন। কি থেকে ভাবনাটা শুরু হয়েছিল? ভাবনাটা শুরু হয়েছিল আসলে ছোটোবেলার থেকে। আমার বাংলাটা কেন জানি না খুব ভালো লাগতো, মানে পশ্চিম বাংলা আমার খুব ভালো লাগতো। মানে আপনি যখন অন্ধ্রপ্রদেশে ছিলেন তখনই আপনার ছোটবেলা বাংলার প্রতি আগ্রহ ছিল? হ্যাঁ, মানে কেন জানি না, এটা হয়তো আমার এখানে আসবো সেই জন্য হয়তো স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল সিলেবাসে তো পড়াশোনা শিখায় সব সারা ভারতে। আমার খুব মনে লেগেছিল আমাদের স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, আমার মনে খুব খুব ভালো লাগতো। তো এইভাবে বড় হয়েছি, কারাটে বড় হয়েছি, কারাটে আমার খুব মানে মার্শাল আর্ট খুব ভালো লাগতো আর কি। সেই মার্শাল আর্টের মাধ্যমে মিস্টার গৌতম দাসের সাথে আমার পরিচয় হয়। সেই পরিচয় আস্তে আস্তে বিবাহের সম্পর্কে, হ্যাঁ, এই হয়েছে 85-এ আমার বিয়ে হয়। তারপর আপনি বাংলায় চলে আসেন। আমার বাড়ির লোকের মানে ইচ্ছে ছিল না এখানে বাংলায়, এখানে ওরা মানে মেনে নেয়নি। তারপরে আমার ছেলে হওয়ার পরে সবাই মিলমিশ হয়ে গেছে। তখন থেকে 85 থেকে আমি বাংলায় রয়েছে। বাংলায় রইতে কলকাতাও আমার শ্বশুর শাশুড় ননদ একটা বাড়ি ছিল। তো ওইখানে আমার পৈতৃক সম্পত্তি বলতে আমার হাজব্যান্ডের কাকা যা মানে একটা সবাই ওইখানে ভাই, ওরা সবাই ফুলতলা, মসলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, হাবড়া ব্লক 1 অন্তর্গত। তো ওইখানে আমার বাড়ি, ওইখানে আমরা ছোট্ট একটা মাটির ঘর করে ওইখানে আমরা থাকতাম। তারপর আপনি এইটা ভাবনাটা কোথা থেকে এলো যে আমি যা শিখেছি, এই পিঠে তৈরি বলুন বা মশলা তৈরি বলুন, এটাকে যে আপনি ব্যবসার কাজে লাগাবেন, এই ভাবনাটা ঠিক কোথা থেকে এলো? ভাবনাটা এলো প্রথম এইটি মানে যে NT রামারাও মারা গেছেন 2001 বা
2000 সাল হবে, তখন আমার ভাই এসে আমাকে নিয়ে যায় অন্ধ্রপ্রদেশ গুন্টুর, সেইখানে আমার বাপের বাড়ি। তো বাচ্চাকে নিয়ে আমি গেছি, ওইখানে ছিলাম, দেখি চারিদিকে স্বনির্ভর গোষ্ঠীগুলো খুব জেগে উঠেছি। মেয়েরা দেখি, মেয়েরা অন্ধ্রপ্রদেশে একদম, আমি ছোটোবেলার থেকে দেখে আসি, খুব কর্মঠ, কাজগুলো করতো, বসে থাকে না। তো আমি দেখলাম আমি যেখানে বসবাস করি সেখানে তো কোনো স্বনির্ভর গোষ্ঠী নেই কেন। তৎকালীন আমার মৌজায়, ফুলতলা মৌজায় কোনো স্বনির্ভর গোষ্ঠী হয়নি। তো আমি ভাবলাম আমি বাপের বাড়ি থেকে যাওয়ার পরে আমিও মেয়েদেরকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী করব, এই মনস্থির করে এসেছি। আসার পর, এটা হচ্ছে 2001 সালের ঘটনা। তো তখন আমি খুব চেষ্টা করেছি, বাংলা ঠিক মতন বলতে পারি না, অল্প অল্প বুঝি, লিখতে তো মোটে পারি না, কথাও তো বেঁধে বেঁধে যেত। এখন যেভাবে বলছি তখন সেভাবে বাংলা বলতে পারতাম না। তো তখন আমি চেষ্টা করছি এখানে স্বনির্ভর গোষ্ঠী করবই। তখন বিপিএল নামগুলো লাগতো, স্বনির্ভর গোষ্ঠী করতে গেলে বিপিএল নামটা ভীষণ প্রয়োজন, বিপিএল নম্বরটা। ওই নম্বরগুলো মানে আমি কালেক্ট করবার বলে পদে পদে আমি আঘাত খেয়েছি। যে কোনো কারণে আমাকে কেউ সহযোগিতা করতো না হাবড়া ব্লক 1-এ। নম্বরগুলো খুব কষ্ট করে, খুব কষ্ট সহকারে, আজকে 2টো কালকে 5টা, এইভাবে করে করে নম্বরগুলো তৈরি করে কালেক্ট করে আমি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছি। 3টে দল গঠন করেছি: সারদা মহিলা স্বনির্ভর গোষ্ঠী, মাতঙ্গিনী মহিলা স্বনির্ভর গোষ্ঠী আর নিবেদিতা মহিলা স্বনির্ভর গোষ্ঠী। এই 3গুলো 10ই অক্টোবর 2001 সালে তৈরি করেছি। আপনি তো অন্ধ্রপ্রদেশের মেয়ে, প্রথমে বাংলায় এসে বাংলা সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, তারপর এই যে আপনার যেটা ব্যবসা, মূলত মশলা তৈরি, জ্যাম, জেলি, আচার তৈরি, পাশাপাশি পিঠে তৈরি, যেটা আপনার স্পেশালিটি, মানে সবাই আপনার লাইভ পিঠে কাউন্টার, সেখান থেকেই আপনার এত পরিচিতি। এবং সেই পিঠে কে না ভালোবাসে, মানে 8 থেকে 80 সকলেই সেই পিঠে খেতে ভালোবাসে। কিন্তু এই যে পিঠে তৈরি বা মশলা তৈরি, এগুলো আপনি শিখলেন কোথা থেকে? হ্যাঁ, সেটা বলছি, অতদিনকার কথা তো, 24 বছর আগের ঘটনা। এই স্বনির্ভর গোষ্ঠী যখন করেছি, আমাদের একটা বিজনেস, স্বনির্ভর গোষ্ঠী করলে বিজনেস তো করতে হবে, তখন আমি নিয়েছি মশলার ব্যবসা করব। আচ্ছা, এত ব্যবসা থাকতে মশলার ব্যবসা কেন? প্রথম মশলার ব্যবসা করব। মশলার ব্যবসা আমাদের অন্ধ্রপ্রদেশে এই রকম মশলা মানে এইভাবে করতো, ঢেকি ছিল না। আমাদের বাড়ি ঢেকি আছে, শ্বশুর বাড়ি, আমার জেঠি শাশুড়ি এবং আমার দিদি শাশুড়ি, যাকে আমার শাশুড়ির শাশুড়ি, এনারা তো দেখছি সব হচ্ছে। যেই শীতকাল আসলে পিঠে পুলি করছে, সবাই পাড়ার লোক এসে আমাদের বাড়ি রাতে রাতে থেকে গুড়ি কুটে নিয়ে যেত। আমি বসে বসে দেখতাম, দেখে দেখে আমার মনে হলো বাহ, বসে বসে দেখতাম কিভাবে পিঠে বানাচ্ছে, কিভাবে পাটিসাপটা বানাচ্ছে, কিভাবে কুলি পিঠে বানাচ্ছে, এই সমস্ত দেখতাম। আর মশলা যখন রেখেছি তখন সবই হচ্ছে, গুড়ি তো হবে। তখন আমাকে ডিআরডিসিতে জিজ্ঞাসা করা হলো, এই বিজনেস আমি প্রপোজাল জমা দেওয়ার পরে বলল, মশলা নিচ্ছ কেন তুমি? তো আমার মশলা এই জন্য যে ঘরোয়া পদ্ধতিতে যে তৈরি করার মশলা স্বাদে গন্ধে অপূর্ব, এগুলো যত বড় কোম্পানি হোক এর সঙ্গে তুলনা হয় না। আর এটা নিয়েছে একেবারে নিচু স্তরে, গরিব মানুষ থেকে শুরু করে যত বড় ধনী ব্যক্তি, এই মশলাটা তো সবসময় তাদেরকে নিত্য প্রয়োজনীয় কাজে লাগবে। তাহলে আমি বড় বড় কোম্পানি মশলাগুলো করছি, তার থেকে কোয়ালিটি আমার অনেক বেটার। তা গরিব মানুষ, তাছাড়া ছোটোবেলার থেকে আমার একটা মানে মানুষকে উপকার করার, এটা একদম ছোটোবেলা থেকে আমার মনের মধ্যে আছে। আর এই মশলার মাধ্যমে যদি আমি এই বিজনেসটা তৈরি করি, শুধু আমি না, আমার সাথে অনেক মহিলারা, এই 3টে গোষ্ঠীর মহিলারা, 3, 14, 42, এরা উপকৃত হবে। 3 জন মিলে একই সাথে, 3টে গোষ্ঠী মিলে সানিমা ফুড প্রোডাক্ট বলে আমরা তৈরি করেছি, দল তৈরি করেছি। ওইখান থেকে দেখতে দেখতে আমরা তো এগুলো নিয়ে, ঢেকে নিয়ে যখন মশলা তৈরি করছি, সবাই লাইন দিয়ে নিচ্ছে। এর সাথে সাথে আমি পিঠেও, যদি আমার বাড়িতে আমি দেখেছি, এই পিঠেগুলোও তো যদি আমি করি,
এবং ঢেকি এক সাইডে দেখুন আমাদেরকে এতটা একটা ঘর দিতেন সরকারি তরফ থেকে, ডিআরডিসি থেকে। এবার আমি এইখানে ঢেকি পাতলাম, ওইখানে 3 জন থাকছে ঢেকির দ্বারে, 4টে উনুন করলাম আগুনে জাল দিয়া, তাহলে এখানে 4টে মহিলা বানাচ্ছে, আমি কাউন্টারে রইলাম। খুব দৃশ্য সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গ্রাম্য পরিবেশে সেটাকে আপনারা তৈরি তুলে হয়, ধরেন। কাস্টমার আকর্ষিত হয়। আমি প্রথম করে দেখেছি বিদ্যাসাগর মেলায় তৎকালীন, তো খুব সাড়া পেয়েছি। এবার প্রত্যেকটি মেলায় আমরা ওই পিঠেগুলো আমরা তৈরি করতাম, খুব মানে এ হতো, আমরা মেয়েরা খুব ভালো পয়সা পেতাম। আমরা সারা ভারতে করেছি আমরা এগুলো। আপনাদের মশলাও তো ঢেঁকিতেই তৈরি হয়। হ্যাঁ, মশলাও তো ঢেকিতে তৈরি হয়, তো চোখের সামনে দেখি কিন্তু আমরা মশলা এখন তো করছি। অনেক রকম ধরুন মেশিন বেরিয়েছে, মিক্সার গ্রাইন্ডারে এখন অনেকে গুঁড়ো করে মশলা তৈরি করে, এবং যে বড় বড় কোম্পানি রয়েছে সেখানে বিভিন্ন রকম মেশিনের মাধ্যমে মশলা তৈরি হয়। সেখানে একটা ঢেঁকিতে মশলা তৈরি করছেন আপনারা, সেটার একটা শারীরিক পরিশ্রমও রয়েছে। তো আপনারা ওই মেশিনের পদ্ধতিতে না গিয়ে এই ঢেঁকিতে যে মশলাটা তৈরি করছেন, এটার পেছনে কারণটা কি? এটার পিছনে কারণটা হচ্ছে, আপনি তো আপনার কথার মধ্যেই কিন্তু উত্তরও আছে। মেশিন, ঢেকি, পূর্বপুরুষ থেকে আমরা তো গ্রাম্য মানুষ, তো ঢেকি চাটা এই তো তাড়াতাড়ি করে 10 কিলো চাল তাড়াতাড়ি করে তৈরি করে মানে ঢেকিতে চাটা চাল দিয়ে ভাত খেতাম। গ্রামের মানুষ বেশিরভাগই এটা করতো, তাই না? তাহলে ওইটার এটা মেশিন আর ঢেকির অনেক পার্থক্য আছে। আর শারীরিক পরিশ্রম বলতে কি বোঝায়, এই ঢেকি চালানে এতে একটা এক্সারসাইজ হয় মেয়েদের। এই যে ঢেকি আপ অ্যান্ড ডাউন এ করতে খুব ভালো লাগে আমাদের কোনো কষ্টকর কাজ না। আমিও শিখেছি, আমিও ঢেকি পাড়াতে পারি। তো এইটায় কোয়ালিটি অনেক। আপনি জানেন আজকের দিনে দাঁড়িয়ে ঢেকি চাটা চালের যে কত চাহিদা আমি বুঝতে পারছি। আমি সাপ্লাই দিই জায়গায় জায়গায়, যারা বলে অর্ডার করে, আর এর মধ্যে ফাইবার কি সুন্দর, মানে ঢেকি চাটা চালের মানে পুষ্টিগুণ অনেকটা, তাই না? তাহলে মশলাও ঠিক সেই রকমই। বাজারের যত বড় কোম্পানির মশলাও তো ওইটা তো বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায় 5-6 মাসের পরে। আর আমার মশলা আপনি 1-1.5 বছরে রেখে দিন, কিচ্ছু হবে না, সেটা তো কাস্টমাররাই বললে। আচ্ছা, এটা একটা বিশেষ গুরুত্ব, বিশেষ গুণ আছে। মশলা 1 বছর রেখে দিলেও যদি কিছু না হয়, সেটা তো ঢেঁকির একটা ভালো দিক বলতে হবে। একদম। তারপরে দেখি হলুদ, আমাদের প্রত্যেকটা সবচেয়ে বড় গুণ তো আছেই, তাছাড়াও আমি যে চুজ করি একদম র মেটেরিয়ালস, একদম পারফেক্ট জিনিস। হলুদ বলুন, যেটা বলুন, সুন্দর একদম। আসলে ফুড তো এটা বয়স্ক মানুষ থেকে ছোট শিশুর থেকে শুরু করে সবাই খায়। আর এইটাকে সব সময় ফুড, যেহেতু যে কোনো ফুড একদম 100% খাঁটি রাখার জন্য আমি ওইটাকে মেনটেন করি বলে আমরা সুন্দরভাবে আমাদের তো সাড়া ফেলেছি। বেশ, আমরা আবারও ফিরবো আলোচনায়। তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম ওয়াইএম সুনিতা দাসের সঙ্গে। সুনিতাদি আমাদের বোঝাচ্ছিলেন যে তার ব্যবসার পরিকল্পনা, কিভাবে তারা ঢেঁকিতে মশলা তৈরি করেন, সমস্ত বিষয়টাই আমরা কথা বললাম সুনিতাদি। এবার একটু ব্যক্তিগত প্রশ্নে যাই। যে বলা হয় যে মেয়েরা বিয়ের পর তাদের জীবনে অনেক বাধা চলে আসে, তাদের সংসারের এত দায়িত্ব ঘাড়ে চলে আসে যে তারা নিজেদের জীবনে আর কিছু করে উঠতে পারে না। আর সেখানে দাঁড়িয়ে আপনি অন্ধ্রপ্রদেশ থেকে প্রথমে বাংলায় এসেছেন এবং এখানকার সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। এখানকার খাদ্যাভ্যাস সেগুলোকে নিজের করে নিয়ে সেগুলোকে ব্যবসারও কাজে লাগিয়েছেন। আর ঠিক একই সময়ে সংসারও সামলেছেন, ছেলে মানুষ করেছেন। তাহলে কীভাবে সম্ভব হলো সবটা? মানে বিয়ের পরেও যে কিছু করা যায়, এই মনোবলটা কোথা থেকে পেলেন? মনোবলটা নিজের থেকে করতে হবে, একটা জেদ যে মানুষকে কি করতে পারে সেটা আমি অনুভব করি। ব্যাপারটা হচ্ছে
আজ আমি যখন এসেছি ভাষা বুঝতাম না, আশেপাশে গ্রামে লোকের কাছে অবহেলিত হয়েছে। গৌতম এমন একটা মেয়ে যে কোনো কিচ্ছু পারে না, মাটির ঘরের অভ্যাস ছিল না আমার, সে ছোট্ট মাটির ঘরগুলো লেপা, গ্রাম্য প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে তো আমি অবহেলিত হয়েছি, অবহেলিত হয়েছে মানে মানুষের কাছে। কিন্তু এই কাজ পারছে না, কথা বলতে পারছে না, দেখতে সুন্দর না, অনেক বিষয়ে এরকমভাবে তা আমি প্রথমে দেখলাম আমাকে এটাই তো আমার শ্বশুর বাড়ি, এইটাই তো আমার জীবন যাবে এইখানে, বাপের বাড়ি থেকে চলে এসেছি, এইটাই তো আমার আপন জীবন, তাহলে আমাকে এখানে শক্ত পায়ে এখানে আমি দাঁড়াতে হবে। প্রথম বাংলা শেখা শুরু করেছি, দিন রাত বাংলা শেখার, বাংলা প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি রীতি রেওয়াজ, সমাজে চলাফেরা সমস্ত কিছু আমি মন দিয়ে শিখেছি। মন দিয়ে শেখার পরে আস্তে আস্তে ছেলে বড় হয়েছে, ছেলেকে একটা দিদিমণি পড়াতে আসতেন, তখন দিদিমণি পড়াতেন, আমি বারান্দায় বসে বসে প্রত্যেকটি অক্ষর থেকে যেরকম আমার ছেলে শিখছে আমিও শিখছি। আমি তেলুগু ভাষায় লিখে নিতাম, ওকে ট্রান্সলেট করে পরে আমি ভালো করে করতাম। এইভাবে করতে করতে প্রথমে ভাষা বলাটা ঠিক মতো না হলেও লেখাটা আমি ঠিক মতন শিখেছি। আচ্ছা, আরে বাংলা লিখতেও পারেন? বাংলা লিখে আমি রেজুলেশন করে আমি আনন্দধারায় কাজ করতাম, আনন্দধারায় আমি চান্স পেয়েছি, পেয়ে আমি কুচবিহারে আমি রেজুলেশন লিখবার জন্য আমি অনেকগুলি প্রাইজ পেয়েছি ডিএমের কাছে। তাও আমি ভালো লেখাপড়া, আমি হাতের লেখাটা যতটা ভালো না, কিন্তু আমার স্পেলিং ভুল, কখনো বানান ভুল হয় না, আমি সুন্দর করে লিখতে পারি। আমার গ্রুপের সমস্ত কিছু খাতাপত্র আমি নিজে লিখি, তো লিখতে অসুবিধে নেই। আমি এইভাবে করে 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 মানুষকে সবসময় কেউ বিপদে পড়লে আমাদের গ্রামে তাদের কাছে সঙ্গে সঙ্গে যাওয়া, আমার যতটুকু অর্থ না থাকতে পারি আমি পরিশ্রম করে তাদেরকে হসপিটালে নেওয়া, যদি বাড়ির কাছে একটা আমার মেডিকেল কিট ছিল ছোট্ট, বক্স নিয়ে তাদের বাড়ি দৌড়ানো, তাদেরকে ছোটোখাটো মানে অসুবিধার জন্য আমি দেখা, এইভাবে করতে করতে মানুষের সঙ্গে মিলিয়ে গেছি। আচ্ছা, তারপর মানে গ্রামের মানুষদের যেমন সাপোর্ট পেয়েছেন তেমনি আপনার স্বামীর সাপোর্টও পেয়েছেন? অবশ্যই, ওনার সাপোর্ট ছাড়া আমি এই পর্যন্ত এগোতে পারতাম না, যথেষ্ট সাপোর্ট পেয়েছি। ব্যবসা থেকে তো এবার আপনি আস্তে আস্তে রাজনীতির জীবনেও প্রবেশ করেছেন, এই রাজনীতিতে আসা কি ভাবনা থেকে? রাজনীতিতে আসা কি ভাবনা থেকে, রাজনীতি আমার মমতা ব্যানার্জিরে, তখন সিপিএমের খুব রমরমা, তা মমতা ব্যানার্জিকে, তার আদর্শ, তার চলাফেরা সব কিছু নিয়ে আমি ভীষণ ভালোবাসি, নিজে মানে হার্ট আমার বলতে গেলে। এবার করতে করতে তৎকালীন থেকে 2001 সাল থেকে বিমান দত্ত আমাদের হাবড়ার নেতা ছিলেন, ওনার হাতে আমার রাজনৈতিক হাতে করি। তো বিমান দত্ত, তার বউ তপতি দত্ত, তাদের হাতে আমি তৈরি হয়েছি, করে আস্তে আস্তে একদম আমি রাজনীতিতে করেছি। তখন থেকে এখনো পর্যন্ত একনিষ্ঠভাবে মমতার সৈনিক। একদিকে রাজনীতির কাজকর্ম আপনার রয়েছে, আবার স্বনির্ভর গোষ্ঠী আপনি চালাচ্ছেন, আপনার ব্যবসা সামলাচ্ছেন, আবার সংসারও সামলাচ্ছেন। এই তিনটে জিনিস একসাথে কিভাবে ম্যানেজ করেন? তো পারলে সব মেয়েগুলো কি না পারে, মেয়ে পারে না, একটা মেয়ে মানুষ মানে দশভুজা শক্তি মেয়ের মধ্যে এমনিই থাকে, সেটা মানে আমাদের মধ্যে, আমাদের স্বনির্ভর গোষ্ঠীতে আমরা যখন বাড়ি বাড়ি গিয়ে বোঝাই, তৎকালীন গোষ্ঠী করতে চাইতো না কেউ, আমরা গিয়ে গিয়ে বুঝি আনন্দধারার মাধ্যমে মেয়ে মানুষের মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে, সেটাকে বের করতে হবে, না বেরো তো লুপ্ত থাকবে, নিজের মধ্যে থাকবে, সেটাকে আমরা বের করে নিয়ে আসতাম। তুমি তোমার মধ্যে অসীম শক্তি আছে, সেটাকে বার করে নিয়ে এসো, বাড়ি বসে থাকলে চলবে না, তুমি কোনটা পারবে, কিভাবে তুমি উপরে উঠবে, মানে ঘরে স্বামীর সাথে আরও পুরুষ মানুষ যা দুটো পয়সা রোজগার করে, তার সাথে তুমিও দুটো পয়সা রোজগার করে একটুখানি সহযোগিতা করো সংসারকে, তুমি কারোর কাছে হাত পাততে পারো। সেই রাস্তায় আজকে মমতা ব্যানার্জি নিয়ে এসছেন। মমতা ব্যানার্জি নিয়ে এসে আজকে দেখুন না, লক্ষ্মীর ভাণ্ডার
চাইতে গেলে সব ছেলের কাছে হোক, স্বামীর কাছে হোক, ভাইয়ের কাছে হোক, বাবার হাতে হোক, হাত পেতে। রাস্তায় আইসক্রিম যাচ্ছে, গরমের মধ্যে আমি একটা আইসক্রিম খাবো, 10টা টাকা দাও না। আজকে সারা পশ্চিমবাংলায় মেয়েদেরকে পথ দেখিয়েছেন মমতা ব্যানার্জি, কারোর কাছে হাত পাতা লাগছে না। মেয়েদের অনেক শক্তি আছে, সে শক্তিটাকে বার করে রাজনৈতিক মাধ্যমে আমরা চলছে। রাজনৈতিক, সামাজিক, সমাজে ঝাঁপিয়ে পড়ছে। মানুষের সুবিধে অসুবিধে হলে সব দিক দিয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। আজকে যুদ্ধ দেখুন, পাকিস্তানে গিয়ে 2টো মেয়ে কী করে এসেছে। মেয়েটা কি না পারে, আমি কেন, অনেক মেয়েরা আজকে, আর বেশি করে তৃণমূল আসার পরে মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে, অনেক স্বনির্ভর হয়েছে। এটা সারি ক্ষমা করবেন, আমি রাজনীতির কথা বলছি না, যেটা ব্যক্তি সত্যিকারই কথা বলছি, এটা সত্যি মানতে হবে প্রত্যেকেই। আজ পশ্চিমবাংলায় মেয়েরা মাথা উঁচু করে চলছে, মাথা উঁচু করে চলছে, নিজের কাজগুলো নিজে করছি, রোজগার করছি, যত বড় লোক হোক না কেন, বসে নেই কেউ। আপনি যে এই স্বনির্ভর গোষ্ঠীটা চালাচ্ছেন, এই বিজনেসটা যদি আপনি একা করতেন তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো অনেকটা আর্থিক লাভ হতো, কিন্তু আপনি আরও অন্যান্য মেয়েদের কথাও ভেবেছেন, তাদেরকে যে স্বনির্ভর করতে হবে সেটাও আপনি ভেবেছেন। একদম, তখন মেয়েরা আসতো না। আমি তৎকালীন 2001 সালের কথা বলছি। বিপিএল তালিকায় ভুক্ত হতে গেলে তোমার সই লাগবে, টিপসই না, তোমার সই শিখবে। আমি নিজে আগে শিখে তারপরে দেখে আমি শিখেছি, মোটামুটি প্রথম শিখেছি আমার নাম লেখা এবং আমার ঠিকানা লেখা। তারপর সেইটাকে ওদেরকে দিনের বেলা ওরা মাঠে ঘাটে কাজ করতে যায়, সময় দিত না। আমি ছোট্ট ব্লগে গেছে হাবড়া ওয়ানে, আমাকে একটা ডাস্টবোর্ড দেয়নি, আমার একটা বোর্ড দেয়নি, একটা ডাস্টার দেয়নি, আমাকে একটা চক দেয়নি। আমি 20 সাল বাধা, যত বাধা আসে আমি তত আরও এগিয়ে উঠি, যত আমার সঙ্গে পারবে না ওরা। তো এটা হচ্ছে জেদ। জেদ কোথায় নিয়ে যেতে পারে, মেয়েরা বেশি করে জেদ করলে যে কোথায় পৌঁছাতে পারে, এটা সারা সমাজ দেখছে। এবার আমি কি করেছি, ছোট্ট একটা খাতা কিনেছি 5 টাকা দিয়ে, আর একটা পেন্সিল কিনেছি, উড পেন্সিল। বাড়ি বাড়ি গিয়ে ওদের রান্না করছি, বসে বসে আমি শেখাতাম, এটা শেখতো তোর নাম এইরকম এইরকম এইরকম, সব শিখিয়ে অন্তর্ভুক্ত করেছি। 3টে তৎকালীন ফুলতলা মৌজায় কোনো গোষ্ঠী গঠন হয়নি, আমি এইখানে বসে বলছি, আমি করেছি 3টে দল করে মেয়েদেরকে নিয়েছি। মেয়েরা সব সময় এখন মাথা উঁচু করে কেউ একটা কথা বলার সাহস পায় না। এখন মেয়েরা অনেক অনেক, শুধু শিক্ষা না থাকলেও নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখেছে, মানুষের সাথে মাথা উঁচু করে কথা বলতে শিখেছে, অন্যায়কে প্রতিবাদ করে শিখেছে। এটা তো আমি একা খেলে তো আমি একা হব রে বাবা, আমি তো সমাজের মধ্যে রয়েছি, আমি রাজনৈতিক মধ্যে রয়েছি। রাজনীতির কর্তব্য কি, মানুষকে নিয়ে চলো। মমতা ব্যানার্জির কথা কি, মানুষের পাশে দাঁড়াও। সেটাকে কার্যকরী করতে গেলে আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, তাই না? তাই ওইভাবে চলি। আপনার স্বনির্ভর যে গোষ্ঠী রয়েছে সেখানে কতজন মেয়ে রয়েছে? এখন আপাতত অনেকগুলি আমি গোষ্ঠী তৈরি করেছি, কিন্তু আমি তো একটা গোষ্ঠীর দায়িত্ব নিয়ে থাকতে হবে, সবই করি, দেখভাল করি। কিন্তু একটা গোষ্ঠী আছে যেটা জন্মভূমি মহিলা স্বনির্ভর গোষ্ঠী, ওই গোষ্ঠীর দায়িত্বে আছি আমি। এখন সেই গোষ্ঠী থেকে আপনারা যে কাজ করছেন, মানে মশলা বিক্রি, আচার বিক্রি, এগুলোকে আরও কি করে বাড়ানোর পরিকল্পনা রয়েছে? এগুলোকে আরও বাড়ানোর পরিকল্পনা, আমাদেরকে লিমিট বাড়ানো থাকে। এইটা অনেকে দেখুন, আমি বলতে গেলে আমারে ক্ষমা করবেন ভুল বললে, একটা ভালো খারাপ কাজ করলে কেউ কিন্তু মানে বলে না এটা কেন করছো। একটা ভালো কাজ করতে, যেটাকে স্পাইল করার জন্য বহুত চেষ্টা করে না। আমার গোষ্ঠীগুলো একদম ধ্বংস করেছে। আমি চুপচাপ বসে থাকিনি, আমি খাদিতে অ্যাপ্লাই করি, খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনে আমি এন্টারপ্রেনার। তাহলে ওইখান থেকে আমি লোন নিয়ে ওইখানে একই কাজ করছি, এই মেয়েরাই করছি। স্পাইল হওয়া গোষ্ঠীটাকে আবার সুন্দর করে, আমপান ঝড় হয়ে ঘরটা ভেঙে দচনচ হয়ে গেছে, সেটাকে আবার কষ্ট করে সারিয়ে তুলতে হবে। তো আমি গোষ্ঠীর কথা বলছি, এটা আমপান ঝড়ের মতো নষ্ট হয়ে গেছে, রাজনৈতিকভাবে নষ্ট করেছে সিপিএমরা, কিন্তু সেটাকে আমি নষ্ট হয়নি, আবার গড় করেছি, আবার স্বনির্ভর গোষ্ঠী করেছি, করে আবার মেয়েদেরকে ইনভলভ করেছি, করে যে কাজগুলো চালিয়ে যাচ্ছে। লিমিট বেড়েছে, লিমিটে আমরা এখন তো সবাই দেখি, কেউ 80,000, কেউ 50,000,
কেউ 30,000, সব মেয়েরা প্রত্যেকে নিয়ে কেউ না কেউ কোথায় কাজ কোথায় করছে। কোথায় কোথায় যায় আপনাদের এই মশলা? এই মশলা আমরা তো 2001 সাল থেকে আমরা গোষ্ঠীর মেয়েরা এইদিকে দিল্লি গেছে, দিল্লি হাটে গেছি 3 বার, প্রগতি ময়দানে করেছি 2 বার, তো এইদিকে সারা ভারতে অংশগ্রহণ করেছি। যারা ওড়িশা গভর্নমেন্টে 3 বার আমি মশলা নিয়ে মানে গেছি, তিরুবনন্তপুরম গেছি, সেখান থেকে কন্যাকুমারী পর্যন্ত এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সারা ভারত ঘোরা হলো। সারা ভারতের লোক আমার জানে, মানে মানে আমার মশলাকে চেনে, খুব নাম করে। তো আমার মশলা আরও আমি অ্যাপ্লাই করব, যে আরো আরো যাতে বেশি দেশে অ্যাপ্লাই বিদেশে করে ছড়িয়ে বেশি যায়। টাকা পেলে ভালো চলতো। এই করোনার থেকে মানে লকডাউন থেকে একটুখানি ডাউনে চলছে, আবার ভালো চলবে। আর যে শীতের সময় আসলে আমাদের পয়সা একজন, গতবার আমরা 45,000 টাকা করে পেয়েছি 2.5 মাসে একজন, এতগুলো মানুষ। শুধুমাত্র পিঠে বিক্রি করে? পিঠে বিক্রি করে, পিঠে আর মশলা, ঘি, জাম, জেলি, আচার, টমেটো সস, চিলি সস, যাবতীয় ফ্রুট প্রোডাক্ট আমরা করি। আমাদের লাইসেন্সও আছে, আমাদের পেশায় লাইসেন্সও আছে। আপনারা যে সারা ভারতবর্ষ জুড়ে কাজ করেন, সেখানকার সব মানুষদের সাথে কমিউনিকেট করা এবং সেখানে মেয়েদেরকে নিয়ে গিয়ে কাজ করা, কোথাও অসুবিধা হয় না? কোথাও মানে চ্যালেঞ্জ ফেস করেন না কোনো? আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড, আমি কারাটে জানি, কোনো পুরুষ মানুষকে ভয় পায় না, সেইভাবে আমার মেয়েরাও, গ্রামের মেয়েরা ভয় পায় না। আর আমাদেরকে সাপোর্ট দেয় তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমরা যেখানে যেখানে আমরা মেলা করি সেইখানে চারিদিকে মানে মানে প্রোটেকশন আছে। তাছাড়াও আমরা একা হলেও আমরা ভয় শিখিনি। মেয়েদেরকে আমি একটা বলে যে ভয় পাবে না, ইট মারলে পাটকেল মারবে। আজকের মেয়েদের জন্য, আজকের মেয়ে যারা কাজ করছে, লড়াই করছে, জীবনযুদ্ধ যারা শুরু করছে, তাদের জন্য কি বার্তা দেবেন? তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবে, সবচেয়ে আগে বলবো সততা নিয়ে চলবে, এইটা প্রয়োজন। যে কোনো কাজে এগোতে গেলে আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তবে ভগবানও আমাকে সহযোগিতা করবে। আমার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে, আর কোনো বিষয়ে ভয় একদম ঝেড়ে ফেলতে হবে। ভয় জিনিস শরীরের মধ্যে আসতে দেবে না, মাথার মধ্যে আসতে দেবে না। আর কর্ম করা শিখতে হবে। মানুষ একটা কাজে এগোতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, যে কোনো পরিশ্রম করতেই হবে। তারপরে জেদ রাখতে হবে, আমি এই কাজ করব, সেটা সৎ কাজ হওয়ার দরকার। যেমন মানে মানব সমাজের জন্য কাজ করা, মানুষের পাশে এসে দাঁড়ানো, এগুলো করতে হবে। তাহলে তুমি যেটা ভাববে সেখানে এগিয়ে যেতেই হবে, কেউ আটকাতে পারবে না। এইটা সবাই যেন ভালো থাকবে, এভাবে এগিয়ে থাকবে, মানুষের পাশে দাঁড়াবে। এখানে পরম শত্রু হলেও, পরম শত্রু আমার, তাও সে বিপদে তাকে উদ্ধার করে তারপরে তার সঙ্গে লড়াই করতে হবে। এইভাবে সবাইকে এগিয়ে চললে সবাই কিন্তু সব পারবে। অনেক ধন্যবাদ সুনিতা দি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন, না ভয় পেয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা, অদম্য জেদ আর সততার পথ, এটাই সুনিতাদির জীবনের সাফল্যের মূল মন্ত্র। আপনারাও সুনিতাদির পথে এগিয়ে চলুন, আপনাদের জীবনেও সাফল্য অবধারিত। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার। এরকম অগুন্তি অনুপ্রেরণার গল্প লুকিয়ে আছে আমাদের চারপাশে। আগামী পর্বগুলিতে আমরা আরো বাস্তব জীবন থেকে উঠে আসার সাহসী নারীদের গল্প তুলে ধরব, যারা অসম্ভবকে সম্ভব করেছেন, নতুন দিগন্ত তৈরি করেছেন এবং অন্যদের অনুপ্রাণিত করছেন।